আমার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় বর্তমানে আমার নেই। আমি এখন পথের ভিখারি। আমার ফ্যামিলি, স্বামী শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্বামী ডিভোর্স পেপারে সাইন করে আমার মুখের উপর ছুরি মেরেছে। আমার সংসার শুরু থেকেই কষ্টের ছিল। শাশুড়ি কটু কথা বলতো, কথায় কথায় মারতে আসতো। নিজের ছেলের কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আমাকে মারও খাওয়াতো। আরও কষ্টের চাপ পড়লো যখন আমি কনসিভ করি। তখন শ্বশুরবাড়ির সবাই বলে তাদের ছেলে চাই, আর ছেলে না হলে আমার কপালে দুঃখ আছে। অনেক কাহিনী একদিন সময় নিয়ে শোনাবো আপনাদের। ওনারা যা বলেছিলেন ঠিক তাই করলো। ফ্যামিলির সবাই ছেলে সন্তান চেয়েছিল, আর আল্লাহ আমাকে ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন, একদম ছোট্ট পরীর মতো। আলহামদুলিল্লাহ। আর সেজন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছেন। তার মার কথায় আমার গায়েও হাত তুলে আমার স্বামী ও শাশুড়ি। সব কিছুর পর এত রাতে আমার নিজের ফ্যামিলির কাছে গিয়েছিলাম। তারাও কেউ আপন করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। এক স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে, দুই স্বামী তালাক দিয়েছে। সমাজে মুখ দেখাবে কি করে? আমার বাবা মা আমাকে নিজের বাড়িতে জায়গা দিলে সমাজের লোক নানান কথা বলবে। সমাজের ভয়ে আমার নিজের বাবা মাও আমাকে গ্রহণ করলো না। যে বাবা মার জন্মের পর থেকে আমি তাদের চোখের মণি ছিলাম, রাজকন্যার মতো রাখতো আমাকে, সেই বাবা মা আজ আমাকে পানিতে ডুবে মরে যেতে বলছে। এত রাতে এই অন্ধকার শহরে নিঝুম রাস্তায় আমি একা হাঁটছি, কোলে আমার একদিনের বাচ্চা। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। খুব খিদে লেগেছে। 2 দিন ধরে তেমন কিছুই খাইনি, শুধু পানি ছাড়া। সন্তান প্রসব হওয়ার 1 মিনিট আগ পর্যন্ত আমার স্বামী রুদ্র আমাকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু যখন সন্তান প্রসব হলো আর সবাই জানতে পারলো ছেলে নয় মেয়ে হয়েছে, তখন থেকেই আমার উপর টর্চার করা শুরু করলো। আমার নিষ্পাপ বাচ্চাটাকে তারা মেরে ফেলতে চেয়েছিল। অনেক কষ্টে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের সন্তানকে বাঁচিয়েছি। আমার সন্তানকে বাঁচাতে গিয়ে শাশুড়ির হাতে মারও খেয়েছি। আমার চাচা শ্বশুর উকিল, তাই ডিভোর্স পেপার নিয়ে কোনো ঝামেলা হয়নি। পেপার হাতে পেতেই আমার মুখের উপর ছুরি মেরে আমার মেয়েকে সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয়। জীবনে 2 বছর এই নরপশুদের দিয়েছিলাম, নষ্ট করেছি 2 বছর। শুনেছিলাম একটা কুকুরে কয়দিন পারলেও তার জন্য মায়া জন্মে, আর আমি তো মানুষ ছিলাম। 2 বছরে কারো ভালোবাসা পেলাম না। আমার তেমন খিদে লাগেনি, আমি এখনও না খেয়ে থাকতে পারবো। কিন্তু আমার মেয়েটা যে খিদে লেগেছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমার কলিজার টুকরাটা। আমার যে কলিজা ফেটে যাচ্ছে। একজন মার কাছে তার সন্তানের চিৎকার, খিদেতে কান্না করা, না খেয়ে ঘুমিয়ে যাওয়া সন্তানের আর্তনাদ যে কতটা কষ্টের তা কথায় বলে প্রকাশ করা যাবে না। এই প্রথম মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলাম, কিছু খাবার। আমি খেতে পেলে না, আমার সন্তান খেতে পারবে। শুধুমাত্র আমার সন্তানের খিদা মেটানোর জন্য ভিক্ষা পর্যন্ত চেয়েছিলাম। কিন্তু এই বেমান দুনিয়ার মানুষগুলোর একটুও মায়া হয় নাই। আমার সন্তানের উপর কারো মায়া লাগে নাই। এখন সত্যি ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু আমি মরে গেলে আমার সন্তানের কী হবে? এই শহরের মানুষগুলো খুবই স্বার্থপর। তারা শুধু তাদের সঙ্গ দেয়, যাদেরকে তেল দিলে নিজের লাভ হয়। আমার মতো রাস্তা থাকা মানুষ তাদের কাছে তুচ্ছ মাত্র। আমি এখন কোথায় যাব? একটু খাবার কোথায় পাবো? আমার সন্তান যে ঘুম থেকে উঠে আবার কান্না করবে খিদেতে, এই কষ্ট আমি কোথায় রাখবো? ও আল্লাহ, তোমার কি একটুও দয়া হয় না আমার নিষ্পাপ বাচ্চাটার উপর, যে মাত্র গতকাল রাতে জন্মগ্রহণ করেছে? ও আল্লাহ, আমার সন্তানের খিদে মিটিয়ে দাও। আল্লাহ, আমার সন্তানের কান্না যে আমার সহ্য হচ্ছে না। তোমার বান্দা মোরা যেতে বসে কানলে যেমন তোমার সহ্য হয় না, আল্লাহ পাহাড় সমান পাপ করার পরও তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তাহলে আমি কি এমন পাপ করেছিলাম? ও আল্লাহ, আমার কোন পাপের শাস্তি তুমি আমার সন্তানকে দিচ্ছ? আল্লাহ, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার উপর দয়া করো। আল্লাহ, ও আল্লাহ, তোমার কি দয়া হয় না?
আল্লাহ, আমাকে কোনো উপায় দেখিয়ে দাও। আল্লাহ, আর না হয় আমাদের দুজনের মৃত্যু দাও। মানুষ যতই কষ্টে থাকুক না কেন, কখনো নিজের মৃত্যু কামনা করতে নেই। হঠাৎ পেছন থেকে কারো কথা বলার আওয়াজ শুনে আথমকে উঠলাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখি একটা লোক মাইক্রোকারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে একটা লোক চিনি না জানি না দেখে বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। অচেনা লোকটা আবার বলতে শুরু করলেন, এত শীতে আপনি আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় কেন দাঁড়িয়ে চিৎকার করছেন? আর এভাবে বাইরে থাকলে আপনার বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? আপনার বাড়ি কোথায়? আর যদি আপনি সত্যিই হারিয়ে যান, তাহলে আমাকে অ্যাড্রেস বলুন। আমি আপনাকে আপনার বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আপনাকে কে বলেছে এখানে এত কথা বলতে? আমি চেয়েছি কি আপনার কাছে কোনো হেল্প? কারো হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। চলে যান আপনি এখান থেকে, আর আমাদের একা ছেড়ে দিন। দেখুন, আমাকে কেউ বলেনি আপনাকে হেল্প করার জন্য। স্বইচ্ছায় এসেছি, আর আপনি শুধু আপনার কথাই ভাবছেন। আপনার কোলে শিশু বাচ্চার কথা কিন্তু ভাবছেন না। আমার সন্তান আমি বুঝে নিব। আপনার কি? আপনি কেন যাচ্ছেন না? কেন নিজের সময় নষ্ট করছেন এখানে দাঁড়িয়ে থেকে? এই পৃথিবীর সবাই স্বার্থপর। এইবার লোকটা রেগে গেল আর একটা ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। অনেকক্ষণ ধরে সুন্দর করে কথা বলছি বলে কি গায়ে লাগছে না নাকি? যা বলছি সেটার উত্তর দাও, আর নয়তো এখানে এনকাউন্টার করে দেব। বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নেই। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কথা শুনে লোকটা চমকে গেল। কি? নিজের আপন লোকেরা বের করে দিয়েছে? হ্যাঁ, আর আমি বিকেল থেকেই রাস্তায় রাস্তায় ঘুরছি। আর আমি আপনাকে কিছু বলতে পারবো না। আপনি প্লিজ চলে যান। আমি আপনার অনেক কথা শুনেছি এখানে দাঁড়িয়ে থেকে। আপনার তো এখন যাওয়ার কোনো জায়গা নেই। আপনি বরং আমার সাথেই চলুন। এভাবে বাইরে ঘোরাঘুরি করলে আপনার দুজনেরই ঠান্ডা লেগে যাবে, আর নয়তো যে কোনো বিপদ আপদ হতে পারে। রাস্তায় তো খারাপ লোকের অভাব নেই। আমি আপনার সাথে কেন যাব? আমি তো আপনাকে চিনিও না। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি আমার সাথে নিজের জন্য না হলেও প্লিজ আপনার বাচ্চার কথা ভেবে চলুন। এত রাতে আমি আপনাকে রাস্তায় ফেলে যেতে পারি না। কেন যেতে পারবেন না? আপনি তো আমাদের চিনেনও না, আর আমরা আপনারও কেউই হই না। মনুষ্যত্বের খাতিরে হ্যাঁ, শুধু তুমি না, তোমার জায়গায় যে কেউ থাকলেও আমি তাকে হেল্প করতাম। কিন্তু আমি আপনার সাথে যাব না। চিনি না জানি না, আপনি কোনো ক্ষতি করবেন না আমাদের, তার কি গ্যারান্টি আছে? লোকটা শব্দ করে হাসি দিল। অন্ধকারে হাসি দেখতে না পেলেও শব্দ শুনতে পারছি। আপনি আমাকে চিনেন না, তাই এমনভাবে বলছেন। বিশ্বাস করতে পারেন, আপনার বা আপনার সন্তানের কোনো ক্ষতি আমি করব না। আমার পরিচয় দিলে হয়তো একটু বিশ্বাস করতে পারবেন, আর আশা করি আমাকে চিনবেনও। কি আপনার পরিচয়? লোকটা একটু গলা চেড়ে কেশে নিল, তারপর বলতে লাগলো, আমি আদ্রিয়ান। পুরো নাম আদ্রিয়ান চৌধুরী আমি। ওনাকে আর কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলাম, আদ্রিয়ান চৌধুরী, দ্য ফেমাস বিজনেসম্যান আদ্রিয়ান চৌধুরী আপনি? অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আমার স্বপ্ন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো আমার ভয়েসটা চেনা চেনা লাগছিল এতক্ষণ। আর আমি স্টুপিড, ওনাকে চিনতেই পারিনি। এতদিন তো ওনাকে খবর চ্যানেলে দেখেছি, নিউজ পেপারে দেখেছি, আর আজ সেই আদ্রিয়ান চৌধুরী আমার সামনে দাঁড়িয়ে আছে। খুশিতে চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। এবার উনি বললেন, ও গ্রেট, আপনি তাহলে আমাকে চিনেন দেখছি। আমি ভাবছিলাম হয়তো বলবেন কোন আদ্রিয়ান চৌধুরী। আজাইরা ফাউল কথা। আপনাকে কেন চিনব না? আপনাকে তো কম বেশি সবাই চিনে, ফেমাস বয় বিজনেসম্যান। আমাকে থামিয়ে উনি বললেন, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে আপনার আমার সাথে যেতে তো কোনো সমস্যা নেই। কিন্তু কোথায় যাব? আর আপনি তো আমাকে চিনেন না, আর আমার সম্পর্কে কিছু জানেনও না। আমার বাড়িতে যাব। আর হ্যাঁ, পরে চিনে নিব। তুমি তো আর পালিয়ে যাচ্ছ না। এখন যাওয়া যাক। আপনাদের মা বাচ্চার তো আর খিদে লেগেছে, আর আমারও খিদে লেগেছে, তো যাওয়া যাক। আপনি কিভাবে জানলেন আমার খিদে পেয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আর এদিকে এত অন্ধকার, ওনার মুখটাও দেখতে পারছি না। ধুর, ভাল লাগে না। তা কে যেন এখন থেকে ঠিক 10 মিনিট আগে চিৎকার করে বলেছিল ওনাদের খিদে পেয়েছে। তাই তো।
এত পাতলা একটা কাপড় পেঁচিয়ে বাচ্চা নিয়ে ঘুরছিলেন। ভাগ্য ভালো, আল্লাহর রহমতে বাচ্চা এখনো সুস্থ আছে। বলেই নিজের ব্লেজারটা খুলে আমার সন্তানের উপর খুব সুন্দর করে ঢেকে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। অন্ধকারে দেখতে পারছি না ঠিকই, কিন্তু তাকিয়ে আছি। তারপর ওনার গাড়িতে উঠলাম। গাড়ির ফ্রন্ট সিটে আমি আর ড্রাইভিং সিটে আদ্রিয়ান। আমি সিট বেল্ট লাগাতেই আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিল। আমার এখন মনে হচ্ছে আল্লাহ নিজে ওনাকে পাঠিয়েছেন আমার আর আমার সন্তানের সাহায্য করার জন্য। আল্লাহ, আপনি সত্যিই মহান। এতক্ষণের ব্যবহারের জন্য সরি আল্লাহ, প্লিজ ক্ষমা করে দিন। চোখ বন্ধ করে মনে মনে বললাম। বর্তমানে দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। দুজনের চুপ করে আছে। নীরবতা ভেদ করে কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, 1 মিনিট, আপনার সম্পর্কে জানতে চাই, যদি আপনার বলতে কোনো সমস্যা না থাকে তো। আর আমি আসলে বেশিক্ষণ কাউকে আপনি বলতে পারি না। সবাইকে তুমি করে বলাটা এটা আমার বদ অভ্যাস। তাই মাঝে মধ্যে আপনাকে তুমি করে বলে ফেলেছি। আশা করি কিছু মনে করবেন না। কি জানতে চান? কি আর জানতে চাইবো, সব জানতে চাই, শুরু থেকে সব এই পর্যন্ত কিভাবে এলেন, সব কিছু। আমি এখন এইসব নিয়ে কিছু কথা বলতে চাইছি না। ওকে, তোমাকে তোমার কাহিনী এখন বলতে হবে না। আমার বাড়িতে যাওয়ার পর বলবে না হয়, ওকে? ওকে। আবারও নিশ্চুপ হয়ে যায় দুজনে। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলে উঠল, ওই দেখো, ওই দেখো, সামনে ওইটা। আমিও আতঙ্কে উঠে জিজ্ঞেস করলাম, কি কি? ওই তো দেখো। কি দেখব? আমি তো ওইদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছি না। আমি কি আপনাকে বলতে বলেছি নাকি দেখতে? তাহলে কাকে বলছেন? না মানে, আমি আপনাকে বলেছিলাম দেখতে। এখন এই ঘুটঘুটে অন্ধকারে রাস্তা না দেখলে ড্রাইভ করবো কিভাবে বলো? এখন আপনারাই বলেন, এই লোকটাকে কি করতে মন চায়? এদিকে আদ্রিয়ানের কথা শুনে আমার কান্নার মধ্যেও হাসি পাচ্ছে। একবার আপনি আর একবার তুমি বলছে। উনি আমার সম্পর্কে জানতে চাচ্ছে, আর এটাই তো স্বাভাবিক। উনি আমার সম্পর্কে জানতে তো চাইবেনই। এত বড় বিজনেসম্যান, যার আগে পিছে ঘোরাঘুরি করার মানুষের অভাব নেই। আর সেই আদ্রিয়ান চৌধুরী মাঝ রাস্তায় একটা অচেনা মেয়েকে হেল্প করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে। এটাই কয়জন করে? অপরিচিত হয়েও উনি আমার জন্য এতটা করছেন। আর আমার চেনা পরিচিত আপন মানুষেরাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর বেশি পরিচিত মানুষ আমাকে তো বাড়িতেই ঢুকতে দেয়নি। পুরো রাস্তায় আদ্রিয়ান চুপ করে গাড়ি চালিয়ে গিয়েছে। আমাকে আর কোনো প্রশ্ন করেনি। আমিও কোনো কথা বলিনি। এই রাস্তা যেন শেষ হবার না। না জানি এই জমিদার মাক্সপুর বাড়ি কোন জায়গায়। সেই কখন থেকে ড্রাইভ করছি তো করছি। এর মধ্যেই আদ্রিয়ান কাকে যেন কল করে বলল, আমি আসছি, সাথে আরও একজন আছে। আমি যেন সবকিছু এসে গোছানো পাই, খাবার প্লাস রুম। কঠোর গলায় বলে কল কেটে দিয়ে আবারও গাড়ি চালাচ্ছে। রাত 2টা বাজে। এখন আমার ঘুম পাচ্ছে। গাড়ির সিটে হেলান দিয়ে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে গেলাম। আদ্রিয়ান শহর থেকে দূরে পাহাড়ে এক ফার্ম হাউসে এসে গাড়ি থামায়। সারা রাত ড্রাইভিং করছে। সূর্যমামা সবেমাত্র আকাশের বুকে উকি দিচ্ছে। সকালের মিষ্টি রোদে মিষ্টি আলো এসে পড়েছে আমার মুখে। আদ্রিয়ানের দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়েছিলাম। আদ্রিয়ান গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলতে খুলতে আমাকে 1-2বার ডাকলো। নাম তো জানি না, তাই শুধু বলল, এই যে ম্যাডাম, উঠুন, আমরা চলে আসছি। এদিকে কোনো সারা শব্দ না পেয়ে আমার দিকে তাকায়। তাকিয়ে দেখে আমি গভীর ঘুমে মগ্ন। মুখের সামনে ছোট ছোট চুল এসে পড়ে আছে। ঘুমাচ্ছে, ডাকা কি ঠিক হবে? আহ, মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিই। চুলগুলোর জন্য ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এই বলে আদ্রিয়ান আমার দিকে একটু ঝুঁকে কপালের মুখে পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে দিল। এখন সূর্যের আলো সম্পূর্ণ আমার মুখের উপর এসে পড়েছে, ভোরের আলো। আদ্রিয়ান আমাকে দেখে যেন আসমান থেকে পড়ল। কোনো রকম নড়ে চড়ে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ ছলছল করছে নোনা জলে, হাত কাঁপছে। ও যেন ওর চোখকে বিশ্বাসই করতে পারছে না, আর বিড়বিড় করে বলতে লাগলো, 2 বছরে কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও পাইনি। আজ পেলাম, তাও এমন অবস্থায়। আমি কিছু বলার আগেই আমার পিসকু কেঁদে উঠল। ওর কান্নার শব্দ কানে যেতেই ঘুম ভেঙে গেল। ওর কান্না থামানোর জন্য গাড়ি থেকে নেমে পড়লাম।
ওই দিক দিয়ে আদ্রিয়ানও নেমে পড়ে। আমার চোখের আড়ালে ও ওর চোখের পানি মুছে ফেলে। অনেক হাঁটাহাঁটি করায় কিন্তু ওর কান্না থামছে না। ওর হয়তো খিদে পেয়েছে, আর পাবোই তো, ছোট বাচ্চা। আর কাল থেকে নিয়ে ঘুরছো, চলো এবার ভেতরে। সামনে তাকে অবাক হলাম। বাড়ি নাকি মহল, বেশ আকর্ষণীয় এবং সুন্দর বাড়ি। বাহিরে এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর হবে। মনে মনে বললাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, এটা কি আপনার বাড়ি? না, এটা আমার জন্মদাতা পিতার একমাত্র ছেলে আদ্রিয়ান চৌধুরীর ফার্ম হাউস। আমি তো এখানে ভাড়া থাকি মাত্র। ঘাট তেরা লোক। ঘাটটারা বলছো তো, সমস্যা নেই, বলতে পারো। আমি তো অবাক। আমি কি ভাবলাম উনি কিভাবে জানতে পারলো? কারণ আমি ফেস রিডিং করতে পারি। হ্যাঁ, না, হ্যাঁ ম্যাডাম, এখন চলুন। সোজা সাপটা বললেই পারতেন এটা আপনার বাড়ি। এত পেঁচিয়ে বলার কি আছে? যেমন প্রশ্ন তেমন উত্তর। ঘাট তেরা। জানি, এটা সবাই বলে, পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন কিছু বলো। বলেই কলিং বেল বাজালো। একবার বেল বাজাতে একটি মেয়ে স্টাফ এসে দরজা খুলে দেয় আর বলে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমরা ফ্রেশ হয়ে আসছি 10 মিনিটে। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করো। জি স্যার। তুমি এসো আমার সাথে। কোথায়? কথা কম। সিঁড়ি দিয়ে উপরে নিয়ে আসলো আর একটা রুমে ঢুকলো। তারপর আদ্রিয়ান বলল, আজ থেকে তুমি আমার এই রুমেই থাকবে। আর আপনিও কি আপনার এই রুমে থাকবেন নাকি? আমি আপনার সাথে এই রুমে কিছুতেই থাকবো না। শাট আপ। এই বাড়িতে একটাই রুম নাকি? আরও রুম আছে। আমি পাশের রুমে থাকবো। ওর খিদে পেয়েছে, ওকে খাও। আর আমি তোমার ড্রেসের ব্যবস্থা করছি। তুমি আপাতত আলমারি থেকে কিছু একটা পরে ব্রেকফাস্ট করতে আসো। আদ্রিয়ান চলে গেল। আমি পিস্কুকে খাওয়ালাম। ও আবারও ঘুমিয়ে যায়। ওকে বিছানায় শুইয়ে দিয়ে আলমারির কাছে এসে আলমারি খুলে আমার মেজাজ বিগড়ে যায়। কি বলে গেল, আপাতত আলমারি থেকে কিছু একটা পরে নাও। আর এই আলমারিতে তো ওনার শার্ট প্যান্ট ছাড়া আর কিছুই নেই। কি আর করার, চেঞ্জ তো করতেই হবে। ওনার একটা হোয়াইট কালারের লং শার্ট আর একটা ব্লু কালারের প্যান্ট নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। 2 মিনিট পর আদ্রিয়ান আবারও ঘুরে রুমে এলো। সরি, রুমে কোনো মেয়ের জামা নেই। আমি অনলাইনে অর্ডার দিয়েছি। বলে সামনে তাকাতেই পুরো রুম ফাঁকা। গেল কোথায়? পিচকু তো ঘুমাচ্ছে। ওয়াশরুমে যায়নি তো আবার? ওয়াশরুমের কথা মাথায় আসতেই আদ্রিয়ান লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। এতক্ষণ পিস্কুর পাশে বিছানায় বসেছিল। ও শিট, ওয়াশরুমের দরজা তো ঠিক করা হয়নি। একবার আটকে গেলে তো খোলা ভারী মুশকিল। এবার ও বের হবে কি করে? 5 মিনিট পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকে। ভাবে, দরজা যদি না খুলে আবার আমি যদি ভয় পেয়ে যাই। 5 মিনিট পর শাওয়ার থেকে পানি পড়ার শব্দ বন্ধ হয়। আরও 2 মিনিট পর দরজা খোলার জন্য টানাটানি করছি, কিন্তু দরজা খোলার নামই খবর নেই। আমি ভয়ে চিৎকার দিলাম। চিৎকার শুনে আদ্রিয়ান দৌড়ে দরজার সামনে আসে আর বলে, ভয় পেও না, এই দরজা আটকে দিলে লক হয়ে যায়। তুমি দরজার সামনে থেকে সরো, আমি খুলছি। এদিকে আমি শুনতে পাইনি উনি যে আমাকে দরজার পেছন থেকে সরতে বলেছেন। আদ্রিয়ান একবার দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়, আর দরজার সাথে বাড়ি লেগে আমি ফ্লোরে পড়ে যেতে নিলে আদ্রিয়ান দৌড়ে আসে আমাকে বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আদ্রিয়ানের পা ফ্লোরে থাকা সাবানের ফেনাতে পড়ায় পা পিছলে যায়। আদ্রিয়ান আমাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ও নিজে নিচে পড়ে যায়। আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আমার কোথাও লাগেনি, শুধু মাজা ভেঙে গেছে মনে হয়। কথাগুলো বলেই মাজায় হাত দিয়ে উঠতে গেল আর আমার দিকে লক্ষ্য করলো। পা থেকে মাথা পর্যন্ত 2 বার তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আমার দিকে 1 পা এগোতে যাবে, ঠিক তখনই আমি 1 পা পিছিয়ে যাই। আর পেছোতে গিয়ে এবার আবারও পা পিছলে যায়। নিজেকে বাঁচাতে কল ধরলাম 1 হাত দিয়ে, আরেক হাত গিয়ে পড়লো শাওয়ারের সুইচের উপর। আর এদিকে শাওয়ার অন হয়ে যায়। ঝুমঝুম করে পানি পড়তে শুরু করে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। এটা তুমি কি করলে? উফ, ঠান্ডা পানি বন্ধ করো। আমি এদিকে শাওয়ার অফ করতে চাইলাম, উল্টো শাওয়ার বাবা যে জোরে পড়তে শুরু করলো।
শেষমেশে বন্ধ হলো। এদিকে শাওয়ার থেকে পানি পড়া বন্ধ হতেই আদ্রিয়ান আমার হাত ধরে হিসকা টান দিয়ে ওর সামনে নিয়ে আসে আর বলে, কি করছো কি তুমি? এটা বন্ধ করেছিলে নাকি উল্টো চালু করেছিলে? আমি তো বন্ধই করছিলাম। হয়েছে, এখন বেশি চটর পটর না করে আলমারি থেকে আমার জন্য শার্ট প্যান্ট নিয়ে আসো। কি? আমি নিয়ে আসবো? তোমার জন্য ভিজেছি, এখন তুমিই নিয়ে আসবে। তাই বলে আমি? আমার জামা পরতে পারো আর নিয়ে আসতে পারবে না? যাও নিয়ে আসো। কি বললেন? আমি আপনার জামা পরেছি? কোথায় পরেছি? কখন পরেছি? মাজায় হাত দিয়ে কথাগুলো বললাম ওনার সামনে দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে এই যে শার্ট প্যান্ট পরেছো ওইগুলো কার? ওনার কথা শুনে নিচের দিকে তাকালাম। হ্যাঁ, তাই তো, আমি তো ওনার শার্ট প্যান্টই পরে আছি। মনে মনে বললাম, এক্ষুনি এনে দিচ্ছি বলেই ওয়াশরুম থেকে দিই এক দৌড়। যেভাবে আদেশ করেছে মনে হচ্ছে আমি ওনার স্টাফ। আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে গিয়ে দেখি দরজার ফাঁক দিয়ে এক হাত বের করে রেখেছে, মানে শার্ট প্যান্ট ওনার হাতে দিতে। আমিও দিয়ে দিলাম, উনিও দরজা লাগিয়ে দিলেন। 5 মিনিট পর বেরিয়ে আসলেন। পিস্কুকে একা রেখে নিচে যাব মনে মনে ভাবছি। ভেজা চুলে আদ্রিয়ানকে খুব সুন্দর লাগছে। এই প্রথম এভাবে দেখছি। ভার্সিটিতে পড়ার সময় তো আদ্রিয়ান ছিল আমার স্বপ্নের রাজকুমার। আদ্রিয়ান আমাকে পিস্কুর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি চাইলে আমি ব্রেকফাস্ট রুমে আনিয়ে নিচ্ছি। আমি সাথে সাথে উনার দিকে তাকালাম। আমি তো অবাক, উনি আবার আমার মনের কথা জেনে গেলেন। ওনার দিকে তাকিয়ে মাথা নাড়ালাম, হ্যাঁ বোধক ইশারা করলাম, সাথে খাবার রুমে নিয়ে আসে। তারপর উনি দুজনকে ডেকে বললেন খাবার এই রুমে দিয়ে যেতে। দুজন মেয়ে স্টাফ খাবার নিয়ে আসে। সাথে আমাকে ওনার পোশাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদ্রিয়ান ওনাদের বলে খাবার রাখো আর যাও। ওনারা মাথা নিচু করে চলে যায়। আমিও ওনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? কোনভাবে? এই যে রাগী গলায়। ওই চলে আসে আর কি। তবে চুপ হয়ে যাই। তারপর আর কিছু জিজ্ঞেস করিনি। আরও কিছু জিজ্ঞেস করলে হয়তো ভাববে আমি ওনার জ্যালুটি করছি। দুজনেই খেতে শুরু করলাম। অনেক খিদে পেয়েছে, কিন্তু সেভাবে খেতে পারছে না, একটু একটু খাচ্ছি। হঠাৎ আদ্রিয়ান জিজ্ঞেস করলো, তোমার নাম? সবেমাত্র পানির গ্লাসটা হাতে নিলাম। ওনার প্রশ্ন শুনে গ্লাসটা হাত থেকে নিচে রাখতে যাব, তখনই উনি বলে উঠলেন, পানিটা খেয়ে নাও, পরে সব প্রশ্নের উত্তর দাও। ওনার দিকে তাকিয়ে পানির গ্লাসে সবটুকু পানি ডকডক করে খেয়ে নিলাম। একটা দীর্ঘশ্বাস নিয়ে রেডি হলাম এখন ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার নাম তনিমা হাসান। টনি? ওনার মুখে তনি শুনে ওনার দিকে চোখ তুলে তাকালাম। আমার বেস্টুরা ছাড়া আমাকে কেউ তনি বলে না। আরও বেশি সন্দেহজনক লাগছে আমার আদ্রিয়ানকে। সকাল থেকে উনি আমার দিকে খুব আজবভাবে তাকাচ্ছেন। ওনার এই রহস্যময় চাহনির কারণ কি? ওনার চাহনি দেখে মনে হয় উনি আমাকে চিনেন। তোমার জীবনের কাহিনী বলা শুরু করো, আর আমাকে নিয়ে এত না ভাবলেও তোমার চলবে। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কিভাবে বুঝলেন আমি ওনাকে নিয়ে ভাবছি? অতঃপর আদ্রিয়ান আমার মুখের সামনে 2 আঙ্গুল দিয়ে চুটকি বাজালো আর বলল, বলছি তো আমাকে নিয়ে ভাবা বন্ধ করতে। কি জানতে চান? সবটুকু। আমি তনিমা, বাবা মায়ের একমাত্র মেয়ে, 4 ভাইয়ের একমাত্র বোন। আমার বিয়ের 1 মিনিট আগ পর্যন্ত সবাই আমাকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আমার জীবনের লক্ষ্য হলো একজন বড় মানুষ হওয়ার, নিজের কিছু করার। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আপনার কথা সবার মুখে শুনি, টিভিতে, নিউজ পেপারে দেখি। আমি আপনার মতো হতে চাইতাম। ফলো করা শুরু করি আপনাকে। যেখানে আপনার একটা ছবি পেতাম সেটাকে সাথে করে বাড়িতে নিয়ে আসতাম আর কেচি দিয়ে কেটে ডায়েরির পাতায় রেখে দিতাম। আমার লক্ষ্য ছিল বিজনেসম্যান আদ্রিয়ান চৌধুরী। আমি আপনার মতো সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বপ্ন দেখতে লাগলাম আর সেই পথে এগোতে লাগলাম। তার জন্য বেশি বেশি পড়তে হতো। রাতে 4 ঘন্টা ঘুমাতাম। সারাদিন পড়াশোনার মধ্যে ডুবে থাকতাম। কোনো ফাউল আড্ডার সময় নষ্ট করতাম না।
আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জিএসসি এসএসসির এক্সামের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই। নিজের পড়াশোনার সব খরচ নিজের স্কলারশিপের টাকা দিয়েই হতো। স্কুলে ও কলেজের ফার্স্ট ছিলাম। এসএসসির পর ভার্সিটিতে ভর্তি হই। আমার আপনার মতো হতে চাওয়ার ইচ্ছাটা তীব্র গতিতে বাড়তে থাকে। আমার জীবনে কাল নেমে এলো আমার ভার্সিটি পাশ করার পর। সেই দিন ছিল আমার রেজাল্ট দেওয়ার দিন। আমরা সবাই ভার্সিটিতে যাই। আমি আগের মতোই ভার্সিটিতে পাশ করি। খুশিতে আত্মহারা হয়ে যায়। রাস্তার মাঝে দৌড়াতে থাকি, কারণ এতটাই খুশি ছিলাম যে খেয়ালই করি নাই বাস স্ট্যান্ডে বাস এসে চলেও যাচ্ছে। ততক্ষণে সামনে তাকালাম, বাস কিছুটা দূরে চলে গিয়েছিল আর আমার বাড়ি পৌঁছানোর শেষ জরিয়া ছিল বাস। তাই বাসের পেছনে দৌড়াতে থাকি। কিছুক্ষণ দৌড়ে বাস তার নাগাল পেয়ে যাই, কিন্তু বাতাসে আমার ওড়না উড়ে যায়। আমার সবচেয়ে প্রিয় ছিল ওড়নাটা। ওড়না উড়ে যাওয়ার পর পেছনে ঘুরে তাকাই আর দেখি ওড়নাটা একটা বাইকারের উপরে গিয়ে পড়েছে। আমি চিৎকার দিয়ে বলি, আমার ওড়নাটা দিন। কিন্তু বাইকটা আমার পাশ দিয়ে যায় আর বাইক চালানো ছেলেটা উল্টো বলেছিল আই লাভ ইউ। বাইকে ছিল বলে বেঁচে গেছে, সামনে পেলে পিটাতাম ধরে। এদিকে বাসের হেল্পার ডাকাডাকি শুরু করে, আপামনি, আপনি কি যাবেন নাকি আমরা চলে যাব? তারপর আর কিছু না ভেবেই বাসে উঠে পড়ি ওড়না ছাড়া। বাড়িতে ঢুকতেই এই ওড়না ছাড়া আমাকে সবাই দেখে কি না কি যেন ভাবে। আর দুদিনের মধ্যে আমার বিয়ে ঠিক করে দেয় আব্বু। আমার বিয়েতে একটু মত ছিল না। এক প্রকার সবাই জোর করেই বিয়ে দেয়। শ্বশুর বাড়ি গিয়ে প্রথম রাতেই স্বামীর স্পর্শ পেলাম। কথাটা বলেই আদ্রিয়ানের দিকে তাকালাম। ওর মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর আবার বললাম, কি ভাবছেন? যেটা ভাবছিলেন সেটার কিছুই না। প্রথম স্পর্শ বলতে স্বামীর হাতে থাপ্পড় খেয়েছিলাম। রুদ্র আমাকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর থেকে তারা শুধু আমার উপর অত্যাচার করা শুরু করে। রুদ্র হাত তুলতো, ওর বাবা মা ভাই যা তা বলতো। শাশুড়ি তো দিনে 1000 বার বলতো শুধু রূপ দিয়ে জীবন চলে না। নিজের বাড়িতে কখনো পানির গ্লাসটাও নিয়ে খাইনি। কাজের এবিসিডিও জানতাম না। হঠাৎ একদিন ভাত রান্না করতে গিয়ে ভাত জাউ হয়ে যায়, তরকারি পুড়ে যায়। আর সেটা আমার শাশুড়ি দেখে রাগে গর্জন করে কিচেনে এসে গরম পানি আমার শরীরে ঢেলে দেয়। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ি, চিৎকার করি, কিন্তু কারো আমার প্রতি মায়া লাগেনি। কেউ আসেনি আমাকে ধরতে। এদিকে আমি রুদ্র চাচাতো বোনের কাছে জানতে পারি রুদ্র একটা মেয়েকে ভালোবাসতো আর নিজের সবটা ওই মেয়ের পেছনে ব্যয় করে দেয়। এত কিছুর পরেও ওই মেয়েটা অন্য আরেকটা ছেলের সাথে ফিজিক্যালি রিলেশন করত। রুদ্রকে ঠকায় আর একদিন রুদ্র না বলেই মেয়েটার বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখে মেয়েটা অন্য ছেলের সাথে অন্তরঙ্গ ব্যস্ত। নিজের থেকেও বেশি ভালোবাসতো মেয়েটাকে। আর সেদিন ওই অবস্থায় দেখার পর মেয়েটাকে কষে থাপ্পড় দেয় আর ফলে ঠোঁট কেটে রক্ত বেরোয়। তারপর থেকে মেয়েদের সহ্য করতে পারে না আর এই কারণে আমার উপর অত্যাচার করে। সেদিন বাড়িতে কেউ ছিল না। আমি গোসল করে রুমে আসি। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম। পেছনে তাকিয়ে দেখি রুদ্রর ছোট ভাই শয়ন। আমি স্বাভাবিকভাবে ওকে জিজ্ঞেস করি ওর কিছু লাগবে কিনা। প্রতি উত্তরে শয়ন বলে, আমার যা লাগবে আমি নিজেই নিয়ে নেব। বলেই আমার দিকে 1 পা 2 পা করে এগোতে থাকে। ওকে দেখে আমার স্বাভাবিক মনে হচ্ছিল না, আর বাড়িতেও কেউ ছিল না। আমি অনেক ভয় পেয়ে যাই। রুম থেকে বেরোতে গেলে শয়ন আমার হাত ধরে নেয়। আমি ওর হাত থেকে নিজেকে হাত ছাড়ানোর চেষ্টা করি। আমার হাত ছাড়িয়ে শয়নকে একটা থাপ্পড় মারি। উল্টো হাতে শয়ন আমার গালে থাপ্পড় মারে। ফলস্বরূপ আমি ফ্লোরে পড়ে যাই। আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গড়িয়ে পড়তে থাকে। শয়ন আমার চুলের মুঠি ধরে আমাকে দাঁড় করিয়ে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার শাড়ির আঁচল ধরে টানতে থাকে। এদিকে নিজের সর্বশক্তি দিয়ে নিজের ইজ্জত রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু শয়ন ছেলে আর আমি মেয়ে। আমি ওর শক্তির সাথে পেরে উঠছিলাম না। মনে মনে আল্লাহকে ডাকছিলাম। 2 চোখ বেয়ে অস্ত্রপাত হচ্ছিল। ভেবেছিলাম ওই দিনই আমার পৃথিবীর শেষ দিন।
সুসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করার জন্য রুদ্রকে পাঠিয়ে দিলেন। রুমের মধ্যে ধস্তাধস্তির সাথে আমার চিৎকার শুনে রুদ্র দৌড়ে রুমে আসে, আর ওর ছোট ভাইয়ের আমার সাথে ধস্তাধস্তি করতে দেখে পেছন থেকে শয়নকে নিজের দিকে ঘুরিয়ে কষে থাপ্পড় মারে শয়নকে রুদ্র। শয়ন রুদ্রকে দেখে উঠে দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। রুদ্র আমার দিকে একবার তাকায়, ব্লাউজ অনেকখানি ছিঁড়ে গিয়েছে। বিছানার উপর থাকা কাঁথা দিয়ে আমার সম্পূর্ণ ঢেকে দেয়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। এতদিন রুদ্র আমার উপর টর্চার করলেও সেদিন আমার ইজ্জত বাঁচিয়েছিল। এদিকে শয়নের কৃতকর্মের কথা শয়ন নিজেই ওর মার কাছে গিয়ে বলে, কিন্তু উল্টো ভাবে। তবে আমি নাকি ওকে ইশারায় ঘরে ডেকেছিলাম। আমার শাশুড়ি মা নিজে আমার গায়ে হাত তুলতে যাবে, হাত বাড়ালে রুদ্র এসে ওনার হাত ধরে নেয় আর সত্যিটা ওনার সামনে বলেন। আমার শাশুড়ি নিজের ছোট ছেলের অপমান এত মানুষের সামনে হতে দেখে সহ্য করতে পারেনি। উনি মনে মনে ভেবেই নেয় আমাকে শাস্তি দিবে। সেইভাবেই উনি রোজ আমার কাজের কমতি ধরতেন, কটু কথা শোনাতেন, সব কিছুতে নজর রাখতেন। আমার রুদ্রর কাছে বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলতেন, আর রুদ্র সেটা বিশ্বাস করে আমাকে এসে মারত, আর বাহির থেকে ওনারা মজা নিতেন। এইভাবেই আমার জীবন চলতে থাকে। নিজের বাড়িতে কল দিয়ে মাকে সবটা বলেছিলাম। মা বলেছিল, স্বামীর সংসার করা কষ্টই মা, সব কষ্ট সহ্য করে নে, কি আর করবি বল, তোর পোড়া কপাল। মার কথা শুনে মনে হয়েছিল এই নরকে সারা জীবন চলতে হবে, অত্যাচার সহ্য করতে হবে। কিন্তু কিভাবে সহ্য করব? আমিও মানুষ, আমার শরীরেও রক্ত মাংস আছে। এভাবেই সবাই অত্যাচার করতে শুরু করলো আমার উপর। একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার শাশুড়ি ঢং করছি বলে বিছানার উপর এক বালতি পানি এনে ঢেলে দেয়। অসুস্থতা নিয়ে বাড়ির সবার সব কাজ করি, আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। তারপরও কেউ ডাক্তারের কাছে নেয়নি, আর ওষুধও এনে দেয়নি আমাকে। তার কিছুদিন পর আমি সুস্থ হই, সম্পূর্ণ আমার চাচাতো জালের জন্য। সে আমাকে চুরি করে জ্বালানা দিয়ে খাবার ওষুধ দিত। সবার থেকে লুকিয়েও অনেকবার বলেছে বাঁচতে চাইলে পালিয়ে যাও, কিন্তু কোথায় যেতাম? যাওয়ার জায়গা তো ছিল না। এইভাবেই অত্যাচারীদের হাতে অত্যাচারিত হতে লাগলাম। বিয়ের 6 মাস পর হঠাৎ এক রাতে রুদ্র আমার কাছে আসে। তার ফলস্বরূপ এই পিচকু। যেদিন জানতে পারি আমি মা হতে চলেছি, সেদিন থেকে আমার উপর আর কোনো টর্চার করে না রুদ্র। কিন্তু ওর ফ্যামিলি কেউ থেমে থাকে না। গর্ভবতী অবস্থায়ও আমার উপর অত্যাচার করত। সবাই রুদ্রর ব্রেন ওয়াশ করত। সবাই দাবি করে তাদের ছেলে চাই, ছেলে না হলে এই বাড়িতে আমার জায়গা নেই। 9 মাসের অল্টোগ্রাফিতে বলে ছেলে হবে, সবাই অনেক খুশি হয়। কিন্তু যেদিন বাচ্চা হয়, এই তো গতকালকের কথা, ভোর 3টা বাজে, তখন প্রচুর ব্যথায় চিৎকার করি। পাশের বাসার দাইমা আসেন, ঠিক ফজরের আজান দেয়, আর এদিকে আমার সন্তানও চিৎকার দেয়, কান্না করে। দাইমা সবাইকে বলে মেয়ে হয়েছে, আর সবাই ভয়ঙ্কর রেগে যায়। মেয়ে হয়েছে শুনে শাশুড়ি বর রুদ্র মেয়েকে জীবিত কবর দিতে চেয়েছিল। ওদের বংশে কোনো মেয়ে নেই, ওর কেন মেয়ে হলো? নিজেকে সামলে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজের মেয়েকে নিজের বুকের সাথে মিশিয়ে নেই, আর বলি আমি ওর মা। আর একজন মার কাছে সন্তান ভিন্ন হয় না। আমার মেয়েকে আমি আপনাদের মারতে দেব না, কিছুতেই না। তারপর আমার শাশুড়ি তেড়ে এসে আমার গায়ে হাত তুলে, রুদ্রও তাই করলো। এভাবে মারলে পুলিশ কেস হয়ে যাবে, তার থেকে ভালো হবে বাচ্চা সহ এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। এভাবে ছেড়ে দিলেও কেস হবে, তোমরা তো জানো না। তার থেকে ভালো হবে ডিভোর্স দিয়ে বের করে দাও। সবাই ওনার কথায় রাজি হয়। উনি উকিল, তাই বেশি সময় লাগেনি ওনার ডিভোর্স পেপার বানাতে। আর সেটা বিকেলে রুদ্রর হাতে দিতেই রুদ্র সাইন করে দেয়। আমার শাশুড়ি পেপারগুলোতে আমার জোর করেই সব সাইন নেয় আর বাড়ি থেকে বের করে দেয়। আগের দিন ব্যথায় সারাদিন কিচ্ছু খাইনি, এদিকে কাল সারাদিনও কিচ্ছু খাওয়া হয়নি। এত ঝামেলা।
আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর অনেক কষ্টে নিজের বাড়ি পৌঁছায়। গাড়ি ভাড়া ছিল না আমার কাছে, এক কানা করেও সাথে নিতে দেয়নি। বাচ্চা কোলে নিয়ে হাঁটতে শুরু করি পথে। দোকানদারদের কাছে খাবার চেয়েছিলাম, কেউ দেয়নি। এদিকে বাচ্চাও খিদে পেয়েছে, আমিও না খেলে ও খাবে কোথা থেকে? কারো কাছে সাহায্য না পেয়ে রাস্তার পাশের কল থেকে শুধু পানি খেয়ে হাঁটা শুরু করি। অনেক কষ্টের পর নিজের বাড়ি যাই। এদিকে কাল ভোর 5টায় সন্তান হয়েছে, শরীরে শক্তিও নেই। বাড়িতে পৌঁছে গিয়ে দেখি আমার শাশুড়ি এখানে ফোন দিয়ে গুড নিউজ দিয়ে দিয়েছে। বলেছে আমি ওনার ছেলের সংসার করব না বলে ডিভোর্স দিয়ে ঝগড়া করি আর বাচ্চা নিয়ে বেরিয়ে আসছি অন্য ছেলের হাত ধরে। শেষের কথাটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু ফার্স্টের কথা সত্যি বলে ওনারা আমাকে বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয় না। ভাইয়ারা বলল, টনি যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা এই বাড়িতে থাকবো না। টনি এখানে থাকলে ওর ভরণ পোষণের দায়িত্ব নিবে কে? আমি বাবা পারবো না। এত টাকা খরচ করে বিয়ে দিছি, সমাজে আমাদের বংশের নাম ডুবাইয়া ফেরত আইছে, সাথে আবার আরেকটা লইয়া আইছে। আমার সংসারই চলে না, টানাটানির সংসার। তুই একা আইলে আমি তোরে দেখতাম, কিন্তু তোর বাচ্চা সহ আমার পক্ষে সম্ভব না। বাচ্চা নিয়ে এনে আইসোস কেন? সমাজে মুখ দেখামু কেমনে? ডিভোর্সি মাইয়া ঘরে উঠাইলে তুই আমাগো মাইয়া, তোরে আমরা পালতাম। তুই অগো বাচ্চা কোলে কইরা আপদ নিয়ে আইসোস কেন? আমাগো বাড়িতে বাচ্চা সহ তোরে পালবো কেডা? বাচ্চাটা নিয়ে তুই পুকুরে ডুববা মর, আর আর নয়তো ফাঁসি দিয়ে মরগা। তারপরও তোর চেহারা এদেরকে দেখাস না, এরা মানুষ না মা। তুই যা গায়েন থেকে, আর নয়তো মাইরা তুইও মইরা যা। সবাই কথা বলা শেষ হলে আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। চিনতে পারছিলাম না ওদের। এরাই সেই বাবা মা, আর এরাই সেই ভাই যাদের কলিজার টুকরা ছিলাম আমি। আর আজ আমাকে বাড়ি ঢুকতেও দিল না, মরে যেতে বলল। নিজেকে সামলানোর অনেক চেষ্টা করি, তারপরও হেরে গিয়ে মাটিতে বসে পড়ি, চিৎকার করে কান্না করি। এত কিছুর ফলে আমার শরীর ব্যথা শুরু হয়, যার জন্য মাটিতেই বসে থাকি। একদিনে পুরো পাল্টে গেল আমার জীবন। বাড়ির সামনে থেকে প্রায় 1 ঘন্টা পর উঠে চলে আসি। এতক্ষণে কেউ এক পলকের জন্য আমাকে দেখতে আসেনি। রাস্তায় ঘুরঘুর করি, বাচ্চা কোলে, খিদেই কাচ্ছে। অনেকের কাছে খাবার ভিক্ষা পর্যন্ত চেয়েছি, কেউ একটুও দয়া করেনি। শেষে আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিলাম। তখনই আপনাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আর আপনি আমাকে নিয়ে আসলেন, প্লাস গাড়িতে রুটি কলা ছিল, খেতে দিয়েছিলেন, বাড়িতে নিয়ে আসলেন, আর এখন আপনার বাড়িতে আপনার সামনে বসিয়ে খাওয়াচ্ছেন। সব কিছুই কেমন যেন মনে হচ্ছে। কথাগুলো বলার সময় কেঁদেছি, তবে সামনে তাকিয়ে দেখি আদ্রিয়ানের 2 চোখ ছলছল করছে পানিতে। নিজেকে অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছে। প্যান্টের পকেট থেকে একটা রুমাল আমার দিকে এগিয়ে দিল। আমি রুমালটা হাতে নিতেই আদ্রিয়ান উঠে রুম থেকে বেরিয়ে গেল। নিজের চোখের পানি মুছে নিলাম। এদিকে পিস্কুও ঘুম থেকে উঠে গেছে। এইদিকে আদ্রিয়ান রুমে এসে ঠাস করে দরজা আটকে দেয়। টেবিলের উপর রাখা দামি দামি আসবাবপত্র ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। কাচের জিনিসগুলো মাটিতে পড়ে ঠাস ঠুস শব্দ করে ভেঙে পড়েছে। তারপর হেঁটে আলমারির কাছে আসে, আর আলমারি থেকে একটা পিঙ্ক কালারের সিল্কি ওড়না বের করে আর ওড়না হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। 2 নয়নে অঝরে কাঁদতে থাকে। এতক্ষণ আমার সামনে নিজেকে সামলাতে পারলেও এখন পারছে না। সব কিছুর জন্য আমিই দায়ী, আমার জন্য হয়েছে সব। আমি যদি ওই দিন ওড়নাটা ওদিকে না দিয়ে দিতাম, তনির জোর করে বিয়ে দিত না, আর তনির সাথে এমন হতো না। সব কিছুর জন্য আমিই দায়ী। বলেই ওড়নাটা নিজের বুকের সাথে মিশিয়ে কাঁদতে লাগলো সবার আড়ালে। এই রুমটা বানানো হয়েছে, বাইরের সব ভেতরে শোনা যায়, কিন্তু ভেতরে কোনো কিছু বাইরে শোনা যায় না। এই রুমে স্টাফদেরও আসা নিষেধ। 1 ঘন্টার পর আদ্রিয়ান রুম থেকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়। এতক্ষণ ডেলিভারি বয়ও চলে আসছে। আদ্রিয়ান যে আমার জন্য জামাগুলো অনলাইনে অর্ডার দিয়েছিল সেগুলোই নিয়ে আদ্রিয়ান পার্সেলগুলো নিয়ে আমার রুমে গেল। আর রুমে গিয়ে আদ্রিয়ান এক চিৎকার দিল, তনি! এক চিৎকার দিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ল।
তনিমা পেছনে ঘুরে আদ্রিয়ানকে দরজার পেছনে দেখলো আর হেঁটে ওর কাছে যেতে আদ্রিয়ান অন্যদিকে দিল দৌড়। সবটাই তনিমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? তুমি দূরে থাকো, আমার কাছে আসবে না, তাহলে ও খেয়ে ফেলবে আমাকে। কি? কে খেয়ে ফেলবে আপনাকে? অবাক তো হলোই তনিমা, সাথে কোনো কিছু মাথায় ঢুকছে না। তোমার মাথায়, তোমার চুলেও আছে। ভয়ে আবারও খাটের পেছনে লুকিয়ে পড়ল। আরে ওটা কে? আদ্রিয়ান খাটের পেছন থেকে মাথা একটু বের করে বলল, তেলাপোকা। আর তেলাপোকা তোমার চুলে। ওরে বাবারে। আবারও লুকিয়ে পড়ে। তনিমার চুলে হাত বোলাতে তেলাপোকা উড়ে জানালা দিয়ে বেরিয়ে যায়। এদিকে আদ্রিয়ানকে সামান্য একটা তেলাপোকা দেখে ভয় পাচ্ছে দেখে তনিমা ভাবে আরও একটু ভয় দেখানো যাক। তনি একটা দুষ্টুমি হাসি দিয়ে খাটের ওপাশে গিয়ে দাঁড়ায়, যে পাশে আদ্রিয়ান লুকিয়ে আছে, আর বলে ওঠে, ওই তো তেলাপোকা আপনার পায়ের কাছে। এদিকে আদ্রিয়ান তনিমার কথা সত্য মনে করে খাটের পেছন থেকে এক চিৎকার দিয়ে উঠে এসে তনিমার পেছনে লুকিয়ে পড়ে, সাথে তনিমার দুই বাহু চেপে ধরে ভয়ে। তনিমা হাসতে হাসতে শেষ। এদিকে আদ্রিয়ান তো বলেই যাচ্ছে, প্লিজ প্লিজ ওই তেলাপোকাটাকে সরাও, আমি খুব ভয় পাই, আর নয়তো ও আমাকে খেয়ে ফেলবে। আদ্রিয়ানের মুখে খেয়ে ফেলবে শুনে তনিমা হাসতে হাসতে আদ্রিয়ানের দিকে তাকালো আর মনে মনে বলতে লাগলো, এই 6 ফুটের ছেলেকে নাকি সামান্য একটুখানি তেলাপোকা খেয়ে ফেলবে? ভাবা যায় এগুলা? এবার তনিমা আদ্রিয়ানের ভয়ে ভীতু চেহারার দিকে তাকালো। পুরো একটা কিউটের বাচ্চার মতো লাগছে। এমনিতেই তো কিউটের ডিব্বা, তার উপর এখন বাচ্চা বাচ্চা ফেস করে রাখছে, আরও কিউট লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, মায়াবী চোখ দুটো বন্ধ করে রেখেছে। বড় বড় চুলগুলোর মধ্য থেকে কয়েকটা চুল কপালে এসে পড়েছে। হাত পা কাঁপছে, সাথে ঠোঁটও কাঁপাকাঁপি করছে। তার উপর পরে আছে সাদা টি শার্ট, ব্ল্যাক দু হাতা ফোল্ড করে কবজি পর্যন্ত উঠিয়ে রাখছে। এখন যে কোনো মেয়ে আদ্রিয়ানের প্রেমে পড়বে, আমি গ্যারান্টি। এদিকে তনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে চোখ সরিয়ে নেয় আর বলে, তেলাপোকা জ্বালানা দিয়ে বেরিয়ে গেছে। আদ্রিয়ান মিটমিট করে চোখ খুলে তাকায় আর নিজেকে তনির এত কাছে দেখে একটু দূরে সরে যায় আর বলতে থাকে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমি তেলাপোকাকে ছোটবেলা থেকে ভয় পাই, আর কোনো কিছুতেই আমি ভয় পাই না। বুঝলাম, ইটস ওকে। তো এখন একটা কথা বলেন, আপনি দামড়া একটা ছেলে এতটুকু একটা তেলাপোকাকে ভয় পান কেন? কি বললে? আমি ধামড়া? ভুরু কুচকে তনির দিকে তাকালাম। মরেছি, কি না কি বলে দিলাম। ইস, আমি কখন বললাম আপনি ধামড়া? সেটা তো আপনি নিজেই নিজেকে বলছেন। মানে কি, আমাকে বয়রা বলতে চাচ্ছ? আস্তাগফিরুল্লাহ, আমি এটা কখন বললাম? এটা তো আপনি নিজেই বলছেন। টনি, ওকে, সরি। যদিও বলে থাকি, ভুলে মুখ ফুসকে বলে ফেলেছি, সরি। এখন এটা বলেন, আপনি তেলাপোকাকে ভয় পান কেন? আমি তো মেয়ে হয়ে ভয় পাই না, আর আপনি তো ছেলে, তাহলে ভয় পান কেন? কারণ কি? আদ্রিয়ান ওর হাত থেকে নিচে পড়ে যাওয়ায় পার্সেলগুলো টেবিলের উপর উঠিয়ে রাখলো আর সোফায় বসতে বসতে বলল, ওখানে বসে বলছি। তনিমাও বিছানার উপর বসে পড়ে। আদ্রিয়ান বলা শুরু করলো, আমি যখন ছোট, আমার বয়স 10 হবে, আমি একা একা ঘুমাচ্ছিলাম। মাঝরাতে অনুভব করলাম আমার হাতে কিছু কামড়াচ্ছে। উঠে লাইট অন করেই দেখি তেলাপোকা আমার হাতের আঙ্গুল একটু কেটে ফেলে গর্ত করে ফেলেছিল। আমিও সাথে সাথে চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নিই। তারপর থেকেই ভয় পাই। তনিমা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। 2 মিনিট তাকিয়ে থেকে খিলখিল করে হেসে দেয়। শুরুতে আদ্রিয়ান ওর উপর হাসার জন্য একটু রেগে যায়, পরে তনিমার হাসির দিকে তাকাতে রাগ মাটিতে মিশে যায়। তনিমা হাসছে, আদ্রিয়ান তনির ওই হাসির দিকে তাকিয়ে আসে। এখন আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। তোমার এই হাসির দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তোমার এই মিষ্টি মুখের হাসি যাদের জন্য বিলীন হয়ে গিয়েছিল, তাদের যথাযথ শাস্তি দিব আমি। তুমি আমার ছেলে টনি, আর আমারই আছো। কোইন্সিডেন্টলি তুমি আমার কাছে এসে পৌঁছেছ, আর কোথাও যেতে দিব না। তোমার এই মুখের হাসি আমি কখনো বিলীন হতে দিব না। ওদের একটাকেও আমি ছাড়ব না। এদিকে পিসকু ঘুম থেকে উঠে যায়। তনিমা পিস্কুকে কোলে তুলে নেয়। এদিকে আদ্রিয়ান এসে বেডের এক পাশে বসে আর টনিকে বলে, টনি, আমার কোলে পিচকুকে একটু দিবে?
টনি ভোরো কোচকে আদ্রিয়ানের দিকে তাকালো আর বলল, আপনি বাচ্চা কোলে নিতে পারেন? একটু স্টাইল নিয়ে বলল আদ্রিয়ান। আবার জিগায়? দেখে তো মনে হয় না। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে ম্যাডাম? কিছু না, নিন হাত তুলুন, আমি কোলে দিচ্ছি, ফেলে দিবেন না কিন্তু। যেভাবে বলছো মনে হচ্ছে আমি জীবনও ছোট বাচ্চা কোলে নেইনি। সেটা আমি কি করে জানবো? ও, তুমি না আমার মতন হতে চেয়েছিলে? তাহলে আমার সম্পর্কে সব জানা তোমার কর্তব্য ছিল। কি বলো জি? তনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুখ ভেসকি দিয়ে চলে গেল কিচেনে। আজ কিছু নিজের হাতে রান্না করবে। ওইদিকে আদ্রিয়ান পিস্কুকে কোলে নিয়ে কথা বলছে। পিস্কু দুই চোখ দিয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। রুমে পায়চারি করছে, পিস্কুকে গল্প শোনাচ্ছে। পিস্কু হো হো করছে, সাথে হাত পা নাড়াচ্ছে। পিস্কুকে দেখতে কিউটের দ্বিতীয় ডিব্বা, লাইক লিটিল এঞ্জেল। কিচেনে গ্যাসে রান্না বসিয়ে টনি রুমের দিকে আসছে পিস্কুকে দেখতে। রুমের সামনে এসে টনি দাঁড়িয়ে যায়। সামনে তাকিয়ে টনি দেখে আদ্রিয়ানকে বাসার সাথে মিশে যেতে। এত আদর তো কেউ নিজের বাচ্চাকেই করে। আর একদিন পরিচয় এতটা ভালোবাসা দিচ্ছে আদ্রিয়ান। পিস্কুকে দেখে টনির চোখের কার্নিশ ভিজে যায়। টনি রুমে আসতে আদ্রিয়ান নড়ে চড়ে বসে। টনি আদ্রিয়ানের উদ্দেশ্যে বলে, আপনি পিস্কুকে নিয়ে একটু বাইরে যান, আমি আপনার শার্ট প্যান্ট চেঞ্জ করব। আদ্রিয়ান কিছু না বলে পিস্কুকে নিয়ে নিচে চলে যায়। টনি পার্সেল খুলে অবাক। দেখে তো মনে হচ্ছে পুরো বছরের মার্কেট। সেখান থেকে একটা লাল রাঙা শাড়ি নিয়ে টনি পরে নেয়। শাড়ি পরে চুল আঁচড়ে চুলগুলো ছেড়ে দেয়। কোমর সারিয়ে হাঁটু পর্যন্ত লম্বা চুল তনিমার। তনিমা দেখতে যেমন সুন্দরী তেমনি পারদর্শী। লম্বা চুলের সৌন্দর্য যেন তনিমার আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তনিমা সিঁড়ি দিয়ে নামছে। ওদিকে হল রুমে সোফায় বসে আছে আদ্রিয়ান, কোলে পিস্কুকে। হঠাৎ আদ্রিয়ানের নজর গেল সিঁড়ির দিকে। তনিমাকে দেখে আদ্রিয়ান আসক্ত হয়ে এক নজরে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। অপরূপ সুন্দর লাগছে তনিমাকে, লাল শাড়িতে লাল পরীর মতো। টনি আদ্রিয়ানের দিকে তাকায়নি, সোজা কিচেনের দিকে যাচ্ছে। শাড়ির আঁচল কোমরে গুজে নিজের লম্বা চুলগুলো দু হাত দিয়ে খোপা করে নিচ্ছে। এদিকে আদ্রিয়ান ঘুরে ঘুরে টনিকে দেখছে। টনি চোখের আড়াল হলে পিস্কুকে কোলে নিয়ে আদ্রিয়ান ব্যালকনিতে চলে আসে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো আর টনিকে পেয়েছে জানায়। সেও উত্তর দেয়, তাড়াতাড়ি আমার সাথে দেখা করা। আদ্রিয়ান বলে টনির ঘটনা শুরু থেকে। সেও কিছুক্ষণ চুপ থাকে, তারপর হেসে বলে, দুজনকে বাড়িতে নিয়ে আয় খুব তাড়াতাড়ি। আদ্রিয়ান এক দীর্ঘ শ্বাস ফেলে পিস্কুর দিকে তাকায়। পিস্কু ঘুমিয়ে গেছে। আদ্রিয়ান রুমে গিয়ে পিস্কুকে শুয়ে দেয় আর পিস্কুর পাশে বসে বেডের সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। কানে ব্লুটুথ দিয়ে কার সাথে যেন ফিস ফিস করে কথা বলছে। দুপুরের রান্না শেষ হতেই টনি রুমে চলে আসে। রুমে এসে দেখে পিস্কুর পাশে আদ্রিয়ান গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। টনি বিছানার কাছে গিয়ে পিস্কুর মাথায় হাত রাখে আর আদ্রিয়ানের দিকে তাকায়। ঘুমন্ত আদ্রিয়ানের উপর ক্রাশ খেল তনিমা। আদ্রিয়ান ঘুম থেকে উঠে পিস্কুর কান্না শুনে। তনিমা রুমে হেঁটে পিস্কুর কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না। আদ্রিয়ান বিছানা থেকে উঠে তনিমার সামনে গিয়ে পিস্কুকে কোলে নিল আর এদিকে পিস্কু আদ্রিয়ানের কোলে এসে চুপ হয়ে গেল। এই অবস্থা দেখে টনি মনে মনে বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি। তা হবেই। কি হবে? আমি কি জানি। আচ্ছা, খাবেন না? 3টা বাজে। আদ্রিয়ান 3টা বাজে শুনে টনির দিকে ভুরু কুঁচকে তাকালো, সাথে হাতের ঘড়ির দিকেও তাকালো। তারপর বলল, আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আর তুমি আমাকে ডাকও দাওনি। তুমি কি এখনো খাওনি টনি? টনি আদ্রিয়ানের দিকে এই ইমজিটার মতো তাকিয়ে আছে। টনি, আমি ঘুমাচ্ছিলাম, তুমি তো খেয়ে নিতে পারতে। চলো, আমারও এখন খিদে পাচ্ছে। নবজাতক বাচ্চা 40 দিন পর্যন্ত শুধু ঘুমায়, মাঝে মাঝে খেতে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে যায়। আদ্রিয়ান হাত একটু দুলিয়ে দুলিয়ে পুস্কুকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর বিছানায় শুয়ে একটা স্টোভকে পাশে রেখে যায়। দুজনেই খেতে শুরু করে। আদ্রিয়ান তনিমার রান্নার বেশ প্রশংসা করে। খেতে খেতে আদ্রিয়ান বলে, আমাদের যেতে হবে। তনিমা ভুরু কুঁচকে তাকালো আর জিজ্ঞাসা করলো, কোথায়? আমি মাকে তোমাদের কথা বলেছি আর আজকেই তোমাদের নিয়ে বাড়িতে যেতে বলেছি। আমার মা খুব ভালো,
তোমাকে নিজের মেয়ের মতন করে রাখবে। টেনশন করো না, শুধু আমার উপর বিশ্বাস রাখো, আর পিস্টুকে সহ তুমিও 5টার মতন রেডি হয়ে থেকো। তনিমা এক দৃষ্টিতে তাকে আদ্রিয়ানের কথাগুলো শুনলো, তারপর মাথা নাড়িয়ে হাবুদুক ইশারা করলো। 5:05 বাজে। পিস্কুকে কোলে নিয়ে আদ্রিয়ান সিঁড়ি দিয়ে নামছে, পিছনে টনি। গাড়িতে উঠে বসতে সিট বেল্ট লাগাতে আদ্রিয়ান টনির কোলে পিস্কুকে দেয় আর নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকে। 2 ঘন্টা পর আদ্রিয়ান ওর বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করে। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে তনিমার পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। তনিমা গাড়ি থেকে নেমে বাড়িটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। অনেক বড় বাড়ি, খুব সুন্দর। আদ্রিয়ান চোখ দিয়ে ইশারা করলো টনিকে ভেতরে যাওয়ার জন্য। টনিও মাথা নাড়ালো। বাড়ির সামনে এসে কলিং বেল চাপতে একজন লেডি স্টাফ এসে গেট খুলে দেয়। কিচেনে স্ন্যাক বানাচ্ছিলেন মিসেস আদিবা চৌধুরী। আদ্রিয়ান চুপি চুপি পা টিপে টিপে কিচেনে প্রবেশ করে পেছন থেকে মিসেস আদিবার চোখ বন্ধ করে ধরল। আদ্র ছাড়, স্ন্যাক্স পড়ে যাবে বাবা। আদ্রিয়ান ওর মার চোখের উপর থেকে 2 হাত সরিয়ে নিয়ে বলল, মা, তুমি কিভাবে জানো যে আমি তো আসার সময় শব্দও করিনি? মিসেস আদিবা আদ্রিয়ানের 2 গাল টেনে বললেন, কারণ তুই যে আমার কলিজার টুকরা, আর তোর স্পর্শ আমি চিনি। তুই আমার আশেপাশে থাকলে তোর উপস্থিতি আমি বুঝতে পারি, বুঝলি তুই? কথাগুলো শেষ হতেই মিসেস আদিবার চোখ গেল কিচেনের দরজার সামনে। দাঁড়িয়ে আছে একটা কিউট মেয়ে, কোলে তার পিসকু। মিসেস আদিবা আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভুরুকুসকে জিজ্ঞাসা করলেন, তনিমা? আদ্রিয়ান 2 বার চোখের পলক ফেলিয়ে মুচকি হেসে বলল, হুম। মিসেস আদিবা হেঁটে তনিমার সামনে গিয়ে মাথায় হাত বোলাতে থাকে, চোখে ছলছল করছে পানি। টনি নিচু হয়ে আদিবাকে সালাম করলো। আদিবা চৌধুরী টনিকে উঠিয়ে 2 গাল ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে আলতো করে চুমু দেয় আর পিস্কুকে কোলে নেয়। মিসেস আদিবা পিস্কুকে কোলে নিয়ে হল রুমে চলে আসে আর আদ্রিয়ানকে বলে তনিমাকে ওর রুম দেখিয়ে দিতে, সাথে দুজনেও যেন ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণ পিস্কুকে উনিই সামলাবে। আদ্রিয়ান ওর পাশের রুমটা নিয়ে যায় টনিকে আর বলে, আজ থেকে টনি, তুমি এই রুমে থাকবে, আর পাশেই আমার রুম। দরকার হলে আমাকে ডেকে নিবে। আমাকে ডাকতে সমস্যা হলে সামনে মার রুম, মাকে ডাকবে, আর কোনো কিছুর জন্য হিচকিচে করবে না। টনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ান এত কেন করছে ওর জন্য। আদ্রিয়ান আর কিছু বলার আগে হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে আদ্রিয়ান টনির দিকে একবার তাকিয়ে রুম থেকে চটজলদি বেরিয়ে যায়। টনি সেদিকে পাত্তা না দিয়ে একটা গোল জামা, পাজামা, টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর আদ্রিয়ান ব্লেজার পরতে পরতে সিঁড়ি দিয়ে নামছে। কোথায় যাস বাবা? একটু আগেই তো এলি। কিছুক্ষণ পর চলে আসবে মা, একটা ইমার্জেন্সি কাজ চলে এসেছে বলে আদ্রিয়ান মিসেস আদিবা আর পিস্কুকে কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। তনিমা সিঁড়ির উপরে দাঁড়িয়ে সবটা দেখলো। নিচে নেমে এসে মিসেস আদিবাকে জিজ্ঞাসা করলো, উনি এই সন্ধ্যায় কোথায় গেলেন? সেটা তো মা আমিও জানি না। ও মাঝে মধ্যে এমন করে যা আমার খুব বিরক্ত লাগে। আর এভাবে এত বড় বাড়িতে একা থাকতে কি ভালো লাগে বলো? ভালোই হয়েছে তোমরা দুজন চলে আসছো, আমার সঙ্গী পেয়েছি। আমি কিন্তু অনেক কথা বলি, বিরক্ত হওয়া যাবে না। তনিমা প্রতি উত্তরে মুচকি হেসে বলে, আমিও খুব দুষ্ট, আর আমিও অনেক বকবক করি। এভাবে দুজনে বক বক করছে। কিচেন থেকে স্টাফ এসে স্ন্যাক দিয়ে যায়। দুজনেই খেতে খেতে আড্ডা দিচ্ছে। শুরুতেই তনিমা আনকমফোর্টেবল ফিল করলেও এখন টোটাল ফ্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মিসেস আদিবা অনেক সহজ সরল ও মিশুক একজন মানুষ। নিমিষেই একজনকে আপন করে নিতে পারেন। যেমন উনি দেখতে সুন্দর, এখনও তেমনই ওনার ব্যবহার। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না, সবাইকে আপন করে নেয়। আর ঠিক তেমনটাই আমাদের তনিমা, সেম টু সেম মিসেস আদিবার মতো। তাই দুজনে বন্ধুত্ব হতে সময় লাগেনি। তনিমা কথায় কথায় আদ্রিয়ানের বাবার কথা জিজ্ঞাসা করে, আর উত্তরে মিসেস আদিবা বলেন, আদ্রিয়ানের তখন জন্ম হয়নি। ও যে আমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছিল আমি জানতাম না, বুঝতেও পারিনি। বিয়ে 5 বছর পর সন্তান হয়েছিল আমার। অনেকেই বলতো আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল।
উনিও আমার থেকে একটু একটু দূরত্ব বাড়িয়ে দিতে শুরু করেন, কারণ জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। তারও কিছুদিন পর ওনার সম্পর্কে জানতে পারি উনি ওনার বিয়ের সাথে নাজায়েজ সম্পর্কে জড়িত হয়েছে। আর সেই মেয়ে সম্পূর্ণ অন্তরঙ্গ ভিডিও করেছিল। যখন ওনাকে ওই মেয়ে ওকে বিয়ে করতে বলে, তখন উনি ওকে বিয়ে করতে না বলে দেয়। ওই দিন রাতে আমি অসুস্থ হয়ে পড়ি। উনি আমাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার চেক আপ করে বলেন আমার প্রতি যত্নশীল হতে, আমাকে ভালো ভালো খাওয়াতে, সবসময় আমার খেয়াল রাখতে। উনি ডাক্তারকে কারণ জিজ্ঞেস করতে ডাক্তার বলল আমরা বাবা মা হতে চলেছি। সেদিনই আমাদের খুশি সীমানা ছিল না। পুরো 27 দিন পর উনি আমার সাথে ঠিক করে কথা বলেছিলেন, হেসেছিলেন, ভালো ব্যবহার করেছিলেন, ওনার ভালোবাসা দেখিয়েছিলেন। কিন্তু সে ভালোবাসা টিকলো না। পরের দিন সকালে ওই মেয়ে আমাদের বাড়িতে আসে। সেদিন আমার বাবা মা ভাই বোন সহ আমার শ্বশুর বাড়ির সকলেই একসাথে ছিলাম। উনি পার্টি দিয়েছিল, বাবা হতে চলেছে সেই জন্য। শুধু নিজেদের মধ্যে, বাহিরের কোনো গেস্ট সেদিন ইনভাইট ছিল না। কেক কাটতে যাব ঠিক তখনই ওই মেয়ে পুলিশ নিয়ে আসে আর সবার সামনে ওদের সম্পর্কের কথা বলে, সাথে সবার সামনে ওদের ভিডিওটা প্লে করে। সবাই লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। আমি সেদিন অঝরে কেঁদেছিলাম। এই ছিল আমাকে ইগনোর করার সেদিনেই সেখানে ওর হাতে ডিভোর্স পেপার দেই আর বিয়ের সাথে বিয়ে করার পরামর্শ দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে আসি। তারপর আর ওর মুখও দেখিনি, পেছন ফিরে তাকায়ও নি। আদ্রিয়ানের যখন 8, তখন ওকে আমি সব বলি কেন ছেড়ে চলে আসি। ও তারপর থেকে ওর বাবাকে ঘৃণা করে। ওর যখন 12 বছর পূর্ণ হয় তখন আদ্রিয়ানকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য কেস পর্যন্ত করে, কিন্তু আদ্রিয়ান যেতে চায় না। ওর বাবার সাথে অনেক কষ্টে আদ্রিয়ানকে এসএসসি পাশ করায়। তারপরে আর কখনো কষ্ট করতে হয়নি। ও নিজে সবকিছু সামলাতো। আমাদের ওর পড়াশোনার সবকিছুই ও দেখতো। কি করতো আমাকে কখনো বলতো না। এই যে চলে গেল, এভাবেই চলে যেত। আর মা, আমাকে ওর বাবার কথা জিজ্ঞেস করেছো, কিন্তু আদ্রকে জিজ্ঞেস করো না, ও খুব রেগে যাবে। আর আদ্রিয়ান একবার রেগে গেলে খুব ভয়ঙ্কর। তনিমা চুপচাপ শুনলো কথাগুলো। এদিকে কথা বলতে বলতে রাতের খাবার সময় হয়ে যায়, কিন্তু আদ্রিয়ান এখনো আসছে না। তনিমা মিসেস আদিবাকে জিজ্ঞাসা করলো, আন্টি, আদ্রিয়ান কখন আসবে? ওনাকে রেখে আমরা খেয়ে নিব নাকি? ও আসবে না, কালকে সকালে আসবে। এখন তুমিও এটা অভ্যাস করো আর খেয়ে গিয়ে শুয়ে পড়ো। আদ্রিয়ান এক চেয়ারের উপর পা তুলে দাঁড়িয়ে আছে, এক হাতে পিস্তল যেটা কপালের সাথে ঘেঁষাঘেঁষি করছে, আর এক হাতে আঙ্গুল নাচিয়ে নাচিয়ে ইশারা করছে। 8 জন লোক সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আরও 5 থেকে 6 জন লোক একজন লোককে মাটিতে ফেললে মারছে। আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে আবির আর প্রহর। আবির আর প্রহর আদ্রিয়ানের বেস্ট ফ্রেন্ড। একমাত্র ওরাই দুজনে আদ্রিয়ানের সম্পর্কে A to Z জানে। আদ্রিয়ান ফার্ম হাউসে বেলকনিতে দাঁড়িয়ে ওর মার সাথে কথা বলা শেষ হতেই আবিরকে কল দিয়ে একটা ছেলের নাম ও বাড়ির অ্যাড্রেস বলে, সাথে এটাও বলে আজ রাতেই ছেলেটাকে ওর সিক্রেট জায়গায় ওর চাই। আবিরও বলে দেয় তুই সময় মতো পেয়ে যাবি। কথা বলা শেষ হতেই কল কেটে যায়। ছেলেটা বারবার বলছে, আমাকে কেন মারছেন? আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেলেটার কথা শেষ না হতেই আদ্রিয়ান যে চেয়ারটার উপর পা রেখেছিল সেই চেয়ারটাতে জোরে লাথি মারে। লাথি এতটাই জোরে মারে যে চেয়ারটা ফেটে যায়। আদ্রিয়ান হেঁটে ছেলেটার সামনে গিয়ে বসে, পিস্তলটা ছেলেটার মুখে ঢুকিয়ে দিয়ে বলে, কি বললি তুই? তুই কিছু করিস নাই? এই হাত দিয়ে আমার জান পাখিটাকে টাচ করেছিলি না? আদ্রিয়ানের চোখ লাল জমা মুখের মতো লাল হয়ে আছে। এখন আদ্রিয়ানকে দেখতে ভয়ঙ্কর থেকেও বেশি ভয়ঙ্কর লাগছে। আদ্রিয়ান চিৎকার দিয়ে আবিরের নাম নেয়। সাথে সাথে আবির গরম শিক এনে আদ্রিয়ান হাতে দেয়। আদ্রিয়ান শিকটা নিয়ে ছেলেটার 2 হাতের উপর পা রেখে গরম শিক ছেলেটার হাতের উপর শুয়ে দেয়। এদিকে ছেলেটা চিৎকার দিয়ে কাঁদছে। এখনও যেন আদ্রিয়ানের রাগ কমেনি। চোখ দিয়ে ইশারা করতেই প্রহর একটা মোটা লট এনে আদ্রিয়ানের হাতে দেয়। আদ্রিয়ান হেঁটে ছেলেটার পায়ের কাছে যায় আর রড দিয়ে 2 পায়ে 2টা বাড়ি দেয়। ছেলেটা আবারও চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কারো আর না কারো মায়া লাগছে ছেলেটার উপর। ছেলেটার পায়ের হাড় ভেঙে গেছে, বেঁচে থাকলে আর জীবনও হাঁটতে পারবে না।
আদ্রিয়ান লটটা ফেলে দেয় আর ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, আর ছেলেটার চুলের মুঠি ধরে ওর দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, এই চোখ দিয়ে খারাপ নজর তাকিয়েছিলি না তুই আমার কলেজের টুকরার দিকে?